এমবিবিএস বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার নয়, নামালে ব্যবস্থার নির্দেশ। হাইকোর্টের রায়ে শিক্ষার্থীদের উল্লাস। হাইকোর্ট থেকে এই রায় আজকে হওয়ার পরে আমরা আজকে বিজয় উচ্ছ্বসিত। মাননীয় বিচারক থেকে শুরু করে আমাদের যে বিচার ব্যবস্থার প্রতি যে আমাদের আস্থা, সেটা আবার মনে হয় অর্জিত হলো। গাজীপুরের সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, যানজটে ভোগান্তি। ধর্ষণ সহিংসতার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, আন্দোলনের আড়ালে দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা। ভয়াবহ আগুনে নিঃস্ব মহাখালীর সাততলা বস্তির 2 শতাধিক পরিবার। খোলা আকাশের নিচে অনেকে, ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। আমি রিক্সা চালাই, ঈদের মার্কেট করেছি, আজকে বাড়িতে যাবে, ওইগুলা সব ছিল ঘরে, কিছু বের করতে পারিনি, সবই। ভাটারা থানার হত্যা মামলায় আতিকুল ও সালমান গ্রেফতার। আলাদা হত্যা মামলায় পলক ও সুলেমানের 3 দিন করে রিমান্ড। উত্তরায় সাবেক উপাধ্যক্ষ সাইফুর হত্যা রহস্য উন্মোচন। যৌন নিপীড়নের কারণে হত্যা করে নাজিম রূপা দম্পতি, দাবি পুলিশের। এবং পাকিস্তানে বেলুচিস্তানের ট্রেনে জিম্মি দশা, দ্বিতীয় দিনেও সেনাবাহিনীর রুদ্ধশ্বাস অভিযান, উদ্ধার 1.5 শতাধিক, নিহত 27। দেখছিলেন শিরোনাম সংবাদ, দুপুরের সঙ্গে আছে আমি জেসিকা বেদেন। এবারে বিস্তারিত সংবাদ। এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। রায়ে হাইকোর্ট বলেছেন, এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া আজ পর্যন্ত যারা ডাক্তার পদবি ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। তবে বৃহস্পতিবার থেকে আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীরা বলছেন, এর রায়ের ফলে ডাক্তার পদবি ব্যবহার করে প্রতারণা বন্ধ হবে। আর ম্যাটসের আইনজীবী জানান, এর রায়ের বিপক্ষে আইনানুগ ব্যবস্থা নেবেন তারা। তো আজকে সেই মাহেন্দ্রক্ষণ, আজকে সেই রিটটি খারিজ হয়েছে এবং আমরা সবাই খুশি, আলহামদুলিল্লাহ। এবং এই রায়ের মানে বাংলাদেশের স্বাস্থ্য খাত, বাংলাদেশের জনগণ আজ সকল প্রকার প্রতারক চিকিৎসক, কোয়াক সবার কাছ থেকে আজকে মুক্তি পেল। এবং আমরা যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করছি, আমাদের যে ফিউচার সেটাও আমাদের সিকিউর হয়ে গেল। এবং আমরা আশা করব এই রায় যাতে অবিলম্বে বাস্তবায়ন হয় এবং উপজেলা লেভেলে, জেলা লেভেলে, ইউনিয়ন পর্যায়ে লেভেলে সিভিল সার্জন এবং ইউএইচএফপিও যারা আছেন তারা যাতে এই রায় অনুযায়ী দ্রুত কাজ করেন। হাইকোর্টের আদেশ 1 দফা পূরণ হলেও বাকি 4টি দাবি বাস্তবায়নে সচিবালয় ঘেরাও কর্মসূচি শুরু করেছেন মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় যাওয়ার পথে শিক্ষা ভবনের সামনে তাদের আটক করে পুলিশ। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, একটি দাবি তো পূরণ হয়েছে, এরপরেও আন্দোলনে থাকার বিষয়ে কি বলছেন চিকিৎসকরা? হাইকোর্টের রায় এসেছে এবং হাইকোর্টের রায় কিন্তু ইন্টার্ন চিকিৎসকদের যে আসলে আন্দোলন চলছে সেই আন্দোলনে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং সন্তুষ্টি প্রকাশ করার সাথে সাথে তারা কিন্তু বলেছেন যে তাদের যে 5 দফা দাবির একটি দাবি পূরণ হয়েছে, বাকি 4টি দাবি কিন্তু এখনো পূরণ হয়নি এবং সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আবার তারা পদযাত্রা করে কিন্তু সচিবালয় অভিমুখে যাত্রা করে এবং সচিবালয় অভিমুখে যাত্রা করার পরে তাদেরকে কিন্তু এই শিক্ষা ভবনের সামনে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এবং আমরা যতদূর জেনেছি যে এর মধ্যে কিন্তু তাদের মধ্যে থেকে 15 জন সদস্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথা বলতে গেছেন এবং তারা হয়তোবা কথা বলে আসার পরে হয়তোবা তাদের পরবর্তী কর্মসূচি আমাদেরকে জানাবেন এবং আসলে তাদের দাবি মানা হবে কিনা এবং সেই সাথে তারা আসলে দাবি যদি মানা হয় সেই সাথে তারা পরবর্তী কি কর্মসূচি দেবে সেটি কিন্তু আসলে তারা আমাদেরকে জানাবেন। এখন পর্যন্ত কিন্তু আসলে শিক্ষার্থীরা এবং যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন এবং সেই সাথে কিছু ডাক্তাররা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এই শিক্ষা ভবনের সামনে এবং পুলিশও কিন্তু শক্ত অবস্থানে রয়েছেন। পুলিশও কিন্তু পুরো বলয় কিন্তু তারা দিয়ে রেখেছেন এবং সেই সাথে এখন পর্যন্ত আসলে তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন যে ভিতর থেকে যারা প্রতিনিধি দল গেছেন সেই প্রতিনিধি দল আসলে কি সিদ্ধান্ত নিয়ে আসেন এবং সেই প্রতিনিধি দল যদি সিদ্ধান্ত নিয়ে আসে তারপরে কিন্তু
আপনার হয়তোবা জানানো হবে যে আসলে তাদের পরবর্তী কর্মসূচি কি। এবং আপনাকে একটু বলে রাখি যে গত 2 দিন যাবত কিন্তু আসলে সারা দেশব্যাপী কিন্তু এই আন্দোলন চলছে এবং তারই ধারাবাহিকতা আজকে কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এবং সেই সাথে ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু এসে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেছিলেন এবং তারা কিন্তু তাদের যে দাবি এবং কর্মবিরতি সেটি কিন্তু আসলে তারা পালন করছেন এবং তাদের দাবি আদায়ের জন্য কিন্তু তারা কিন্তু আজকের এই কর্মসূচি কিন্তু তারা অব্যাহত রেখেছেন এখন পর্যন্ত। এই ছিল আমার কাছে সচিবালয়ের সামনে থেকে সর্বশেষ তথ্য। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক হাইকোর্টের থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। এমবিবিএস বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। হাইকোর্টের এমন রায়ে উল্লাস প্রকাশ করেছেন সারা দেশে আন্দোলনরত মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকরা। প্রত্যাহার করা হয়েছে কর্মবিরতি। আরো জানাচ্ছেন আপন অপু। এমবিবিএস বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। হাইকোর্টের এমন রায়ে উল্লাস প্রকাশ করেছেন সারা দেশে আন্দোলনরত মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকরা। রায়ের অপেক্ষায় বুধবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বেলা 12:30টার দিকে রায় প্রকাশের পর উল্লাসে ফেটে পড়ে তারা। রায়ের পর রাজশাহী মেডিকেল কলেজ চত্বরে আনন্দ মিছিল করে শিক্ষার্থী ও চিকিৎসকরা। পরে সংবাদ সম্মেলন করে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয় তারা। আমরা যে কর্মবিরতি করেছিলাম আজকে থেকে তা প্রত্যাহার করে নিলাম এবং এই মুহূর্ত থেকে আমাদের চিকিৎসকরা রোগীদের কল্যাণের জন্য, রোগীদের চিকিৎসার জন্য আবার মাঠে নেমে যাবে এবং আজকে থেকে সমস্ত প্রাইভেট প্র্যাকটিস সহ অন্যান্য সেবাগুলো, সরকারি সমস্ত সেবা চালু থাকবে। উচ্ছ্বাস প্রকাশ করেছে যশোরের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। তবে আরো 4 দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা তাদের। আমরা ইন্টার্ন চিকিৎসক সহ সমগ্র স্তরের চিকিৎসকরা এটা নিয়ে অত্যন্ত আনন্দিত এবং হাইকোর্টের এই রায়কে আমরা সমর্থন জানাচ্ছি। তবে এর সাথে আমরা আরো একটা ব্যাপার স্পষ্টভাবে বলে দিতে চাই যে আমরা কিন্তু শুধুমাত্র এই একটা দাবির জন্য আজকে রাজপথে নামিনি। তবে আরো 4টা যে দাবি রয়েছে, বর্তমান বাংলাদেশের যে ওটিসি ড্রাগ লিস্টটা রয়েছে সেটাকে সংস্কার করতে হবে। রায়কে স্বাগত জানিয়ে উল্লাস করেছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী ও চিকিৎসকরা। এছাড়া সিলেট, ময়মনসিংহ সহ অন্য জেলার আন্দোলনরত চিকিৎসকরাও কর্মবিরতি প্রত্যাহার করে উল্লাস প্রকাশ করেন। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরের বাঘের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকেরা। বুধবার সকাল 8টার দিকে আন্দোলন শুরু করে শ্রমিকেরা। আন্দোলনরত শ্রমিকেরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড কারখানায় শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্না বুধবার ভোর 5টা 40 মিনিটে ব্যাটারি চালিত অটোরিকশায় কারখানায় আসছিলেন। এ সময় ট্রাক চাপায় নিহত হন তিনি। এর প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকেরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ধর্ষণ সহিংসতার প্রতিবাদ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জেলায় আজও বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। বুধবার সকাল 11:30টায় মাগুরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জেলা গণ কমিটি। বক্তারা বলেন, 24-এর গণ অভ্যুত্থানের পর নারী পুরুষের সমান অধিকার নিশ্চিতের কথা দুঃখজনকভাবে উল্টোটা ঘটছে। সকালে ঝিনাইদহের পায়রা চত্বরে সামাজিক ঐক্যজোটের ব্যানারে মানববন্ধন করা হয়। দেশব্যাপী ধর্ষণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তারা। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নোয়াখালী নার্সিং কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড এবং সব ক্ষেত্রে নারী ও শিশুরা নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায় তারা। হচ্ছে নারীরা যে আজকে ঘরে বাইরে কোথাও সুরক্ষিত নয়। আমরা চাচ্ছি প্রত্যেকটা জায়গায়, তার রাস্তাঘাট থেকে শুরু করে কর্মস্থল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় নারীর সুরক্ষা নিশ্চিত হয়। আমার ঘরের মেয়ে হোক, আমার স্টুডেন্ট হোক, আমার জাতিগত যত মেয়ে আছে সবাই নিরাপত্তার স্বার্থে আমি চাই যে দর্শকের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। আমরা যেভাবে রাস্তায় নেমে এসেছি, আপনারা ঘরে কাপুরুষের মতো বসে না থেকে আপনারাও আসেন, কারণ আগামী দিনে আপনার ঘরে যে ধর্ষণ হবে না তার কোনো গ্যারান্টি নাই। আর সরকারের কাছে আমার যেটা দাবি সেটা হচ্ছে ধর্ষণের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই। পুলিশের ওপর হামলা এবং ফ্যাসিবাদী দোসরদের গ্রেফতারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। এ সময় তারা 2013 সালে গণজাগরণ মঞ্চের মুখপাত্র লাখি আক্তারকে পুলিশের ওপর হামলার মূল ব্যক্তি ও ফ্যাসিবাদের দোষর উল্লেখ করে তাকে গ্রেফতারের দাবি জানান। এছাড়া এই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের দাবি করেন শিক্ষার্থীরা। মিছিলটি হলপাড়া থেকে বেরিয়ে টিএসসি ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়। তাদের দাবি, মঙ্গলবার বিকেলে ধর্ষণ বিরোধী পদযাত্রার নামে পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে রমনা বিভাগের সহকারী কমিশনার আব্দুল্লাহ মামুন, উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম, 2 নারী পুলিশ সদস্য এবং 3 জন পুরুষ কনস্টেবল আহত হন। জাতিসংঘের মহাসচিব আসার আগে কোন কোরআনগাররা কোন উদ্দেশ্য নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, মানুষকে দেখাচ্ছে যে বাংলাদেশ ভালো নেই, কারা চাচ্ছে আমরা চাই তাদের মুখ সম্মোচন করা হোক। ওই লাকি আক্তাররা তারা হচ্ছে গণজাগরণের মঞ্চ তৈরি করে এই বাংলাদেশে যে বিচারহীনতা সংস্কৃতি সেটা তৈরি করেছিল। তাদের ওই সিলসিলার যে সমস্ত কোরআনগার রয়েছে তারা আজকে আমার দেশের দায়িত্বরত পুলিশ বাহিনীর হামলা করেছে। শেয়ার করে দিতে যাচ্ছি, সেই বিচারহীনতার সংস্কৃতি হারা হয়েছিল, সেই বিচারহীনতার সংস্কৃতি মারিয়ে আমরা শাহবাগীদের বিচার করবো ইনশাআল্লাহ। মধ্যরাতে লাগা আগুনে নিঃস্ব হয়েছে রাজধানী মহাখালীর 7 তলা বস্তির কয়েকশো ঘরের বাসিন্দা। জমানো সম্পদ হারিয়ে দিশেহারা পরিবারগুলোর সময় কাটছে খোলা আকাশের নিচে। নগদ টাকা, টিভি, ফ্রিজ, আসবাবপত্র সহ পুড়ে গেছে সব মালামাল। সরকারি সহযোগিতা না পেলে ঘুরে দাঁড়ানো কঠিন বলে বলছেন ক্ষতিগ্রস্তরা। হাসান মাহমুদের রিপোর্ট। পোড়া ঘরের ছাইয়ের উপরে বসে অপলক তাকিয়ে দেখছেন 70ঊর্ধ্ব পেয়ারি বেগম। 20 বছর যে ঘরে একটু একটু করে স্মৃতি জমিয়েছেন, মধ্যরাতের আগুনে গ্রাস হয়েছে সেই শেষ সম্বলটুকু। সন্তানরা সেই পোড়া ছাই হাতড়িয়ে খুঁজছেন হারানো সম্পদ। ঘরে রাখা নগদ টাকা, টিভি, ফ্রিজের সঙ্গে হারিয়েছে গহনাও। জীবনের সঞ্চয় বলতে আর কিছুই নেই বলে আক্ষেপ পেয়ারি বেগমের। ঘরে তো অনেক মাল ছিল, ঢাকার বাড়ি ছাই, সারা জীবন কিনতে কিনতে তো সবই। একইভাবে 13 বছরের সংসারে জমানো সমস্ত কিছু পুড়ে ছাই হয়েছে শিরিন আক্তারের। এক কাপড়ে সন্তান কোলে নিয়ে বের হতে পেরেছেন আগুনের খবরে। টাকা ছিল 10,000, কানের দুল, এক জোড়া 3 আনি, সব পুড়ে ছাই হয়েছে। এই যে আমগো মাল সামানো সব স্বামী, বাচ্চার একটা কাপড়ও নিতে পারি নাই, খালি বাচ্চাটা কোলে নিছি আর গেছি। মঙ্গলবার মধ্যরাত 3:30টায় মহাখালীর 7 তলা বস্তিতে লাগা আগুনে পুড়ে যায় 250 থেকে 300 ঘর। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা অসংখ্য পরিবার। মোবাইল ছিল, টাচ মোবাইল, মেলা কিছু ছিল, অত বলে না। ফ্রিজ ছিল, অড্রবা ছিল, মানে প্রচুর মালামাল ছিল, স্বর্ণের জিনিস ছিল। কাজ কাম করে যোগাইছি, এটি সব পুড়ে গেছে। আর কিছু টাকা ছিল, এটি মোটামুটি বাইরে ছিলাম। আমি গায়ের মানে উন্নাটাও আমি নিতে পারিনি, আমি বের হয়ে গেছি, তারপরে আমাকে কে জান দিছে। ডায়াবেটিসের ঔষধটা লইয়ে বাইরে আমু, হ্যাঁ বাইরে বর্তাছি সকল দিক দিয়া। বস্তির পাশে থাকা ট্রান্সফরমার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয় বলে জানান স্থানীয়রা। লাইটটা জ্বালায়া 2 নালা ভাত খাইছি, খাইলে পরে ঠাস করে শব্দ করে কারেন্ট গেছে, পরে বাইরে বের হয়েছি, বের হয়ে দিয়ে আগুন দিলে। ঘরে নগদ টাকায় ছিল 30-40 হাজার টাকার মতো। আর এই যে ফ্রিজ, বিছনা খেতা, কাপড় চোপড় ঈদের মার্কেট করছে 20,000 টাকার। আজকে আমার ছেলে বাড়ি যাবে, কিন্তু রাত্রে ঘটনা। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় ভোরে নিয়ন্ত্রণে আসে আগুন। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার রিয়াজ হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদ রাষ্ট্র ও আসামি পক্ষে শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। এদিকে লালবাগ থানার হত্যা মামলায় সাবেক এমপি সোলেমান সেলিম ও ধানমন্ডি থানার মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে জ্যোতিকে 3 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। রিমান্ডের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি। এছাড়া ভাটারা থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সাবেক সালমান ইফ রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।
আশ্রিতাকে ধর্ষণ চেষ্টার জন্যই খুন হন হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়া। জড়িতদের গ্রেফতারের পর বুধবার সংবাদ সম্মেলনে পুলিশ জানায় 4 দিন আগে সাইফুর রহমান তার বাসায় আশ্রয় নেন নাজেম রূপা দম্পতিকে। এরপর রূপাকে যৌন নিপীড়নের পাশাপাশি স্বামীকে মেরে ফেলার হুমকি দেন। এরই জেরে সাইফুরকে কুপিয়ে পালিয়ে যায় ওই দম্পতি। হাসান মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। রাজধানীর উত্তরখান থানা এলাকার পুরানপাড়ায় নিজ বাসায় খুন হন হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া। এ ঘটনায় নিহতের ছোট ভাই হত্যা মামলা করলে অভিযানে নামে পুলিশ। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, হত্যায় জড়িত থাকায় মঙ্গলবার ফরিদপুর রেল স্টেশন এলাকা থেকে নাজেম হোসেন ও রূপা বেগম নামে 2 জনকে গ্রেফতার করা হয়। 4 দিন আগে রেল স্টেশনে পরিচয় হওয়ার পর ওই দম্পতিকে বাসায় আশ্রয় দেন সাইফুর। 2 জনকে আমরা গ্রেফতার করি ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে 2 জনকে স্বামী স্ত্রী 2 জনকে গ্রেফতার করে আমরা নিয়ে আসার পরে আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এদের 2 জনের একজনের নাম হচ্ছে নাজেম, তার স্ত্রীর নাম হচ্ছে রূপা। পুলিশের দাবি, গেল 9 মার্চ রাতে রূপার শ্লীলতাহানির চেষ্টা করেন সাইফুর। এ সময় সাইফুরের সঙ্গে রূপা ও নাজেমের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে নাজেম রূপা দম্পতি সাইফুরকে বটি দিয়ে কুপিয়ে জখম করে বাথরুমে আটকে রেখে পালিয়ে যায়। আমাদেরকে যেটা বলেছে যে আমাদের কাছে যেটু স্বীকারোক্তি দিয়েছে, তার বিভিন্ন সময় শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দিয়েছে। তাকে যখন বাইরে যেত সে 2 জনকে তালা দিয়ে যেত, বা তার ছেলেটাকে যখন ছেলেটার সামনে মেয়েটি বলেছে যে ছেলেটি আমার হাজবেন্ডের সামনেই সে বিভিন্ন সময় আমার শরীরে হাত দিত, আমার জড়ায় ধরতো, এই কথাগুলো আমাদেরকে বলেছে। নিহত সাইফুর রহমান তার স্ত্রীকে নিয়ে থাকতেন শান্তিনগরের একটি বাসায়। কয়েক মাস আগে উত্তরখানে বাসা ভাড়া নিয়ে তিনি একা থাকা শুরু করেন। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক দল নিবন্ধনে থাকছে না নতুন কোনো শর্ত, তবে পুরনো শর্ত শিথিলে সংস্কার কমিশন সুপারিশ করলেও তা আমলে নেয়নি ইসি। ডিসেম্বরে নির্বাচন দিতে হলে সবকিছুকে আমলে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। দেশ টিভিকে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। শিলু রায়ের রিপোর্ট, ক্যামেরা ছিলেন মনিরুল ইসলাম। ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন, তাই নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আবেদনের শেষ সময় ধার্য করা হয়েছে 20 এপ্রিল। এর মধ্যে যারা নিবন্ধনের আবেদন করবে তাদের জন্য থাকছে না নতুন কোনো শর্ত। আগামী 20 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে আমাদের কাছে আবেদন করবেন, আমরা সেটা পর্যালোচনা করব এবং তার পরবর্তীতে যে নিবন্ধন প্রক্রিয়া আছে সেটা সম্পন্ন করব। কোনো পরিবর্তন নেই। এর আগে যে বিধিগত ব্যবস্থাগুলো ছিল যে 1/3 জেলা পর্যায়ের 100টা উপজেলা পর্যায়ে এবং অন্যান্য যে শর্তগুলো আছে সেটা বিজ্ঞপ্তিতেও এটা দেওয়া আছে। নতুন কোনো শর্ত এখানে আলাপ করা হয়নি, কোনো শর্ত শিথিলও করা হয়নি। তবে পুরনো শর্ত শিথিলে নির্বাচন সংস্কার কমিশন সুপারিশ করলেও তা আমলে নেয়নি নির্বাচন কমিশন। তারা বলছে ডিসেম্বরে নির্বাচন, তাই নতুন দল নিবন্ধন সহ সব কার্যক্রম শেষ করতে হবে দ্রুততার সাথে। ট্র্যাডিশনালি জারি করে থাকি, কারণটা হচ্ছে যে সব সময় যদি রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন করে, দেখা যাবে যে শিডিউল ডিক্লারের কয়েকদিন আগে এসে একজন আবেদন করলেন যে আমি নিবন্ধন চাই, তখন দেখা যাবে যে সময়ের স্বল্পতার কারণে তিনি তার রেজাল্টটা পাবেন না, আমরাও দিতে পারব না। সেজন্য একটা ডেডলাইন ধরে আমরা একটা বিজ্ঞপ্তি দিয়ে থাকি, যাতে রাজনৈতিক দল যারা নিবন্ধন চাবেন তারাও একটি সময়সীমার ভিতরে তাদের প্রস্তুতি নিয়ে সঠিকভাবে একটা আবেদন করার সুযোগ পান। সেই অর্থেই বিজ্ঞপ্তিটা জারি করা। তবে নতুন করে নিবন্ধন নেয়ার তালিকায় সবথেকে আলোচনায় আছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, আগামী নির্বাচন যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় সেই ব্যাপারে তৎপর থাকবে তারা। এখানে তো ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে, এখানে সকল রাজনৈতিক দল তাদের মতামতগুলো দেবেন। আমরাও রাজনৈতিক দল হিসেবে আমরা মতামতগুলো রাখব এবং সেই সাথে এখানে আমরা তো লক্ষ্য রাখছি যে কিভাবে আসলে এখানে নির্বাচন নিয়ে সকলে যে পরিমাণ আগ্রহ এবং উদ্দীপনা দেখাচ্ছেন, আমরাও একই মাত্রায় আগ্রহ আছে, কিন্তু সেই সাথে আমরা চাই যে সামনের
নির্বাচনটি অ্যাবসলুটলি প্রশ্নহীন একটি নির্বাচন হোক, যাতে করে আমরা গত 3টা নির্বাচনের ট্রমা কাটিয়ে উঠতে পারি। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে তো যেই প্রশ্নবিদ্ধ জায়গাগুলো আছে সেখানে আমরা অবশ্যই আমাদের মতামত এবং ভূমিকা পালন করব। কেন প্রতিবাদ প্রয়োজন হলে আমরা প্রতিবাদ করব, এবং যদি পাল্টানোর জন্য কোনো কথা বলা লাগে আমরা সেটাও করব। বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 49টি। নতুন নিবন্ধন শেষ হওয়ার পরে যার সংখ্যা আরও বাড়বে, ফলে বাড়বে নির্বাচন কমিশনের কাজের পরিধিও। সেভাবে প্রস্তুতি নিয়ে রাখছে তারা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতের শাপলা চত্বরে গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ছাড়াও পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও সাবেক র্যাব মহাপরিচালক বেনজির আহমদ। এছাড়াও অন্য মামলায় কারাগারে থাকা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নসরুল ইসলামকে গ্রেফতার দেখানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গেল 27 নভেম্বর শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনা সহ 50 জনকে আসামি করে ট্রাইব্যুনালে প্রসিকিউশনে অভিযোগ দাখিল করে হেফাজত ইসলাম। ইতিপূর্বে কারো পক্ষ থেকে সুনির্দিষ্ট সেইভাবে সংখ্যা আমাদের কাছে যা এসছে এগুলো তদন্ত সংস্থা যাচাই বাছাই করে দেখছে। সুতরাং আমরা আজকেই বলতে পারছি না টোটাল কত লোক সেদিন নিহত হয়েছিলেন। তদন্ত শেষে যখন রিপোর্ট আমরা দেব সেদিন আমরা বলে দেব আসলে কত লোক সেদিন নিহত হয়েছিলেন। আমাদের শহীদদের লাশ নিয়ে আমরা জানাজা পড়তে পারি নাই। আমাদের শহীদ পরিবারদেরকে এমনভাবে ভীত সন্ত্রস্ত করা হয়েছে, ভয় এবং সৃষ্টি করা হয়েছে যেন তারা কথা না বলে। ভীত সন্ত্রস্ত পরিস্থিতি থেকে আমরা 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি। সুতরাং আমরা এই স্বাধীনতার এই সময়ে আমরা সবকিছু জাতির সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের 169 প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ বাতিল করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। বাংলাদেশ ব্যাংকের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস জানান, এখন নিজস্ব তত্ত্বাবধানে প্রতিষ্ঠান চালাতে পারবে অন্যতম শিল্প গ্রুপটি। তবে গ্রুপটির কার্যক্রম পর্যবেক্ষণে রাখতে বলা হয়েছে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোকে। বাংলাদেশ ব্যাংক সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনা মেনে সকল প্রতিষ্ঠানে রিসিভার নিয়োগ করেছিল। এটি আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী হাইকোর্ট বিভাগের শুনানি হয়েছে এবং হাইকোর্ট বিভাগের আজকে মাননীয় বিচারপতি ম্যাডাম জাস্টিস ফারাহ মাহবুব এবং জনাব বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে আজকে সেই রুলটি অর্থাৎ জনস্বার্থে দায়েরকৃত সেই রুলটির চূড়ান্ত শুনানি এবং নিষ্পত্তি হয়েছে। আদালত 9টি পর্যবেক্ষণ সহ এই রুলটি নিষ্পত্তি করেছেন। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে 50 লাখ টাকা সমমূল্যের স্বর্ণের চালান আটক করেছে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-136 ফ্লাইট যোগে জেদ্দা থেকে আসা শাহিন আল মামুন নামের এক যাত্রীর কাছ থেকে স্বর্ণালংকার উদ্ধার করা হয়। গোপন খবর পেয়ে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম তাকে 3 নম্বর গেট দিয়ে বের হওয়ার সময় আটক করে। তিনি উমরা হজের মোয়াল্লেম বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তল্লাশি করে তার হাতের ব্যাগ ও প্যান্টের পকেট থেকে 22 ক্যারেটের 400 গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।